আমার পরিবারে আমার মা ছাড়াও এখন যুক্ত হয়েছেন আমার 5 লক্ষ ভোটার, তাদের পরিবার, যারা আমার জন্য কাজ করেছেন, যারা পরিশ্রম করেছেন এবং আজকে আমাকে নির্বাচিত করবার পেছনে যাদের প্রত্যেকের অবদান আছে, তারাও তো আমার পরিবারের সদস্য। সো এই ঈদটা ডিফারেন্ট, এই ঈদে আমার পরিবারটা বড় হয়েছে। তো এটা অন্যরকম একটা আনন্দ। এবং বলছিলেন যে 5 লক্ষ ভোটারও আপনার পরিবার, তাহলে দায়িত্বের জায়গাটাও নিশ্চয়ই অনেকটা বেড়ে গেছে। অনেক বেড়ে গেছে। সাধারণত আমি প্রতি রমজানে চেষ্টা করি বাসায় থাকার, কারণ রোজা রেখে মায়ের সঙ্গে থাকাটা, ইফতারটা একসাথে করা, রাতে তারাবিটা একসাথে মানে বাসায় পড়া। সো এই রোজার রুটিনটা কিন্তু অন্য মাসের চেয়ে আলাদা হয়। বাট এবার দেখা গেছে যে রমজানের একটা বড় অংশই আমি এলাকায় ছিলাম। আমার 3টা উপজেলা, 2টো উপজেলার আর একটা আংশিক। সো 3 দিন 3টা উপজেলায় ইফতার করা, তারপরে সেখানে আমার প্রশাসনের সঙ্গে, তাদের সঙ্গেও কিছু মিটিং ছিল। সো সব কিছু করতে করতে দেখা গেছে যে ঈদের আগে একটা বেশ বড় লম্বা সময় আমি এলাকাতে কাটিয়েছি, আবার ঈদের পরপরই আমি চলে যাচ্ছি। এবং আপনি আসলে শুরুতেই অভিনন্দনের যদি বলি যে পাবার যোগ্য, যেহেতু ত্রয়োদশ নির্বাচনে আপনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এবং আমরা রুমিন ফারহানা মানে আমরা কিন্তু চিন্তা করি সেই 18-র আমরা জাতীয় সংসদে যেমন রুমিন ফারহানাকে দেখেছি, আমরা যে বলিষ্ঠ কণ্ঠস্বর শুনেছি, আমরা সরকারের সামনে দাঁড়িয়ে কিভাবে আসলে সরকারের কট্টর সমালোচক হতে হয় সেটি মনে অনেকে আপনার কাছ থেকে শিখেছে। কিন্তু 26-এ রুমিন ফারহানাকে আমরা আবার দেখেছি একটা লড়াকু ভার্সন। যদি দুটি রুমিন ফারহানার পার্থক্য আমি আপনার নিজেকে করতে বলি, কিভাবে করবেন? দুটো পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে, আবার অনেক মিলও আছে। আপনি দুটো রুমিনের মধ্যেই প্রতিবাদ দেখবেন, আপনি দুটো রুমিনের মধ্যেই লড়াই দেখবেন, আপনি দুটো রুমিনের মধ্যেই কিছুটা একলা চলার নীতি দেখবেন। এটা মিলের জায়গাগুলো বললাম। আর পার্থক্য হচ্ছে, তখন আমি একটা বড় দলের অংশ ছিলাম, সেই দলকে রিপ্রেজেন্ট করেছি আমি পার্লামেন্টে, এবং সেই দলের একজন সংরক্ষিত নারী সদস্য হিসেবে আমি পার্লামেন্টে গেছি। সো আমার একটা বিরাট রেসপন্সিবিলিটি ছিল দলকে সার্ভিস দেয়া, দলের পক্ষে কথা বলা এবং দলের যা বয়ান সেটা নিজের মতো করে তুলে ধরা। সেটা একরকম রেসপন্সিবিলিটি। আর এখন আমার দায়বদ্ধতা আমার 5 লক্ষ ভোটারের কাছে। এবং আপনি দেখুন, 5 লক্ষের মধ্যে সবাই আমাকে ভোট দিয়েছে তা নয়, সবাই ভোট কেন্দ্রে গেছে সেটাও নয়। হ্যাঁ, সো যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি, যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননি, আমি তাদের সকলের পাশে আছি। সো এইটা আরেকটা ভিন্ন ডাইমেনশন আমার মনে হয়। 24-এর নির্বাচনের আগে আপনাকে বলা হতো বিএনপির ভয়েস, কারণ আমরা যখন টক শো দেখতাম বা আমরা টিভি পর্দায় কিন্তু আমরা দেখতাম যে বিএনপির হয়ে আপনি কথা বলছেন, একটি বড় দলের কথা আপনি বলছেন। সেই বিএনপি কিন্তু 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারও গঠন করেছে। সেই দল ছেড়ে স্বতন্ত্র নির্বাচন করা কতটা সাহসিকতার ব্যাপার? না, সাহসিকতা না, আমাকে তো এটা করতেই হতো। কারণ ধরুন আমি দেখছি যে আমার এলাকার মানুষ আমাকে চাইছে। আমি এই এলাকায় কাজ করেছি গত 10 বছর, এবং এমন না যে আমি দলকে না জানিয়ে কাজ করেছি, দল খুব ভালো জানে। আর নির্বাচনের আগে যেটা হয়, দলের নিজস্ব জরিপ থাকে, সংস্থাগুলো জরিপ করে, সরকারের বাহিনীগুলো জরিপ করে। এই জরিপের ফল দলের কাছে আছে, আমার কাছেও আছে। মানে প্রত্যেকটা ক্যান্ডিডেট, অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট, সবার কাছেই মোটামুটি একটা জরিপের ফল থাকে, না হলে এত বড় একটা ঝুঁকি তো কেউ নিতে পারে না, তাই না? সো এই সবগুলোতে আমি দেখেছি আমার ল্যান্ডস্লাইড ভিক্টরি, তাহলে আমি কেন দাঁড়াবো না? যদি একটা ছোট্ট প্রশ্ন করে এই প্রসঙ্গে, বিএনপি ব্যারিস্টার রুমিন ফারহানাকে হারিয়েছে, ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি ছেড়ে এসেছে, লাভ ক্ষতির সমীকরণটা যদি করতে চাই, কে জয়ী হলো? একমাত্র সময় বলতে পারে, একমাত্র সময় বলতে পারে। দেখুন জুই, লাইফে কোনো কিছুই না সার্টেন না। আমরা মনে করি যে আমি কালকে এটা করবো, কালকের সকালটা কেমন হবে এটাই কিন্তু আমি বা আপনি জানি না। আনপ্রেডিক্টেবল। ভেরি, লাইফ ইজ এক্সট্রিমলি আনপ্রেডিক্টেবল। এবং লাইফ হচ্ছে এমন একটা, মানে আমার অভিজ্ঞতা বলে যে জীবনে একমাত্র পরিবর্তন ছাড়া, চেঞ্জ ইজ দি অনলি কনস্ট্যান্ট থিং, দি রেস্ট ইজ অলওয়েজ চেঞ্জিং। সো আমার কাছে মনে হয় যে এত পরিবর্তনশীল জীবন এবং এত অনিশ্চিত, এত আনপ্রেডিক্টেবল, সেই জায়গা থেকে একমাত্র সময় বলতে পারে কি হলো কি হলো না। লাইফের সহজ সমীকরণের ক্ষেত্রে অনেকে বলে না যে জাস্ট গো উইথ দ্য ফ্লো। গো উইথ দ্য ফ্লো, আপনি কি সেটি অবলম্বন করেন? একদম একদম। কারণ আমার জীবনে আমি দেখেছি যে যেই জিনিসগুলো মনে হয় যে ঘটবেই, ওগুলোই কখনো ঘটে না। আর যেই জিনিসগুলো মনে হয় যে এটা তো ঘটবার কথা না, সেটা খুব সহজে ঘটে যায়।
বলে না যে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, সো মানুষ তো তার প্রস্তাব দিবেই খোদার কাছে, খোদা ঠিক করবে কোনটুকু রাখবেন কোনটুকু কি করবে, ডিসপোজ অফ তো খোদা করেন। সো ওখানে আমাদের হাত আমি কিন্তু শুরুতে দর্শকদের জানিয়েছিলাম যে আজ আমি রাজনীতিবিদদের ঈদের গল্প তাদের সামনে তুলে ধরবো, কিন্তু এই যে বললাম না যে রাজনীতিবিদদের সাথে গল্প করাটাই খুব কঠিন, কারণ রাজনীতিটাই বারবার চলে আসে। যদি একটু ঈদের গল্পে ফিরে যাই, যে ঈদের আমরা যদি খুশির ব্যাপারটা ফিল করতে চাই, আমরা সবাই শৈশবে ফিরে যাই, শৈশবের ঈদগুলো কেমন ছিল? ভীষণ আনন্দের। এবং আমার ধারণা আমাদের সময়কার সবারই শৈশবে ঈদ শুরু হতো একদম রোজার শুরু থেকে। আমরা ছোটবেলায় তখন তো আজকের মতো এত বড় বড় শপিং মল হয়নি, আজকের মতো ফেসবুক হয়নি, আজকের মতো অনলাইন শপিং হয় নাই। সো আমাদের মজা ছিল ইফতারের পর বাবাকে নিয়ে আমি আর বাবা শপিংয়ে যাব, এটা ছিল আমাদের ঈদের খুশি। মানে রমজান চলে এসছে, ঈদ চলে এসছে। ইনফ্যাক্ট রমজানও না, শবে বরাত থেকে ঈদ শুরু হয়ে যেত। আর তখনকার শবে বরাত তো আজকের মতো এত ম্যারমেরা ছিল না। তখন আমাদের পাশের বাসা থেকে খাওয়া আসতো, আমরা হালুয়া পাঠাতাম পাশের বাসায়। আশেপাশে আমি বড় হয়েছি টিচার্স ট্রেনিং কলেজের কোয়ার্টারে, প্রিন্সিপালের কোয়ার্টারে, আম্মা প্রিন্সিপাল ছিল। সো অন্য টিচারদের বাসা থেকে খাওয়া আসতেছে, আমরা টিচারদের বাসায় খাওয়া পাঠাচ্ছি। তারপরে বিকেলবেলা তারাবাতি, সন্ধ্যা হলেই তারাবাতি জ্বালানো মাঠে, কলেজের মাঠে তারাবাতির জ্বালানো, মজা করা, পটকা ফুটানো। সো এগুলো খুব মিস করি। মানে তাহলে ছোটবেলায় কি রবিন ফারহানা খুব দুরন্ত ছিল? ভীষণ ভীষণ ভীষণ। আমি সারা জীবন আমার স্কুলে ব্ল্যাকলিস্টেড, একদম ব্ল্যাকলিস্টেড। মানে আমাদের একটা দুষ্টু মেয়েদের গ্রুপ ছিল, কিন্তু আমরা কজনের ছিল সেটি? 8-9 জন, বেশ বড় একটা গ্রুপ। কিন্তু এর মধ্যে একেবারে ফার্স্ট গার্লটা ভালো ছিল, ও আবার ভদ্র। আমি থার্ড গার্ল, মানে আমি সেকেন্ড হতাম, থার্ড ফোর্থ, মানে আমরা সব ভালো স্টুডেন্টরা ছিলাম, কিন্তু অসম্ভব দুষ্টু। এবং হোলি ক্রসের মতন স্কুলে আমাদের জন্য স্পেশাল পারমিশন ছিল বেতের, কারণ মারা নিষেধ। হোলি ক্রসে কিন্তু মারা নিষেধ, বাচ্চাদের মারা যাবে না। কিন্তু আমার মতন কয়েকটা বাচ্চার জন্য বেত অ্যালাউড ছিল, বেত দিয়ে মারতো। তার মানে কোনোভাবে কন্ট্রোল করা যেত না, কোনোভাবে কন্ট্রোল করা যেত না। আমাদের মারার স্টাইলটা ছিল হাত পাততে বলতো, হাতটা পাতলেই ঠাস করে বেত দিয়ে। কিন্তু কখনো কেমন ঘটনা ঘটেছে যে স্কুল থেকেও মানে মার খেয়ে এসেছেন, বাসায় এসে মায়ের বকুনি খেয়েছেন, বাবার মার খেয়েছেন? বাবা বকতেন না, মার তো অনেক দূরের কথা। বাবার হাতে আমি জীবনে একদিন মার খেয়েছি। ছোট্টবেলা দুধ খেতে চাইনি, উনি একটা চড় দিয়েছিলেন, ওই চড় আমার এখনো মনে আছে, এত জোরে লেগেছে। সেটি কোন বয়সে ছিল? আমার বয়স তখন কত, 6-7, খুব ছোট ছিলাম। 6 বছরের স্মৃতি? হ্যাঁ, খুব জীবনে একবার তো, ওটা তো জীবনে ভুলবো না আমি। ও বাবার হাতে, কিন্তু মার হাতে শাস্তি পেয়েছি প্রচুর। আর স্কুলে যেই শাস্তি পেতাম ওটা তো বাসায় এসে ভুলেও বলবো না, কারণ তাহলে তো আবার বাসায় মার খাবো। সো ওটা পুরো চুপ। কিন্তু রিপোর্ট কার্ড যেদিন আম্মা আনতে যেতেন, তখন টিচাররা বলতেন যে আমরা তো পারি না, ওকে টিসি দিয়ে দিতাম। কিন্তু মানে ওরা তো আবার স্টুডেন্টও ভালো, সো সেই কারণেই টিসিটা দিতে পারি না, বাট খুব দুষ্ট। আর কলেজে যেটা হতো, কলেজ ছিল আমার ভিকারুনেসা। আমার মনে পড়ে না আমি কলেজে কোনো ক্লাস করতাম, সকালে এসে প্রেজেন্ট দিয়ে হাজিরাটা দিয়েই বের হয়ে ক্যান্টিনে চলে যেতাম। সারা দিন ক্যান্টিনে চা খাওয়া, সিঙ্গারা খাওয়া, প্রতিদিন কলেজ বাঙ্ক করা হতো? কলেজ বাঙ্ক করতাম না, ওটা ওই মেইন গেট দিয়ে বের হওয়ার সাহস ছিল না কখনো। ক্যান্টিন আর মাঠে আড্ডা, বাট ক্লাস করবো না, ব্যাপারটা এমন। ক্লাস করবই না। আমার মনে পড়ে না আমি কলেজে 1-2টার বেশি ক্লাস কখনো করেছি, আর ক্লাসে থাকলেও দুষ্টামি করতাম ক্লাসে। যে বন্ধুদের নিয়ে এত স্মৃতি, তাদের সঙ্গে এখন যোগাযোগটা কেমন হয়? ভালো যোগাযোগ আছে শৈশবে সব বন্ধুদের সাথে? মোটামুটি সবার সাথে। স্কুল কলেজ একটু কম, তাও আছে। বন্ধুদের নিয়ে যখন আড্ডা দেওয়া হয়, গল্প করা হয়, তখনও কি আসলে রাজনীতির বিষয়ে আড্ডা দেন না অন্য কোনো বিষয়ে? রাজনীতি আসেই না আমাদের আড্ডায়। আমাদের আড্ডা খুবই চাইল্ডিশ, হাসাহাসিতে ভরা, এবং আমাদের রাজনীতি আসে না। আবার আমার স্কুলের যারা বন্ধু তারা আবার অনেকে আমার রাজনৈতিক মতের সাথে ঠিক একমত না। সো আমরা খুব সচেতনভাবে রাজনীতিটা এড়ায় যাই, যাতে আমাদের মধ্যে ঝামেলা না হয় কখনো। ছোটবেলায় ঈদ নিয়ে আমাদের যে একটা পরিকল্পনা থাকে যে ঈদের পোশাক কিনবো, নতুন পোশাক কাউকে দেখাবো না, লুকিয়ে রাখবো, এমনটা হতো কি? এটা তো ছোটবেলায় সবারই থাকে কম বেশি, কিন্তু আসলে আমি লুকাবোটা কার কাছ থেকে? হ্যাঁ, সাধারণত তো কি হয়, ভাই বোন থাকে, সাথে বড় হয়। আমার তো আসলে আমি মোটামুটি একাই বড় হয়েছি, সো আমার তো লুকানোর ওরকম ছিল না। তবে ঈদগুলো আসলে আমার খুবই রঙিন ছিল,
কারণ আমার খালা, ফুপু, চাচা, মামা আমার মানে গিফট আসতো। আমি এখন যেমন খুব শাড়ি পছন্দ করি, শাড়ি যাই পাই খুব খুশি লাগে, ছোটবেলা ছিল জামা খুব পছন্দের। সো যেই আমার জন্য কিছু আনতো, একটা ড্রেস নিয়ে আসতো, যে ওর ওটাতে খুশি হয়ে যায়। সো অনেক ড্রেস পেতাম ঈদে। এখন আমি দেখি যে রুমিন ফারহানার প্রিয় রং কালো, ছোটবেলায় কি একই ছিল নাকি অন্য কিছু ছিল? ছোটবেলায় লাল ছিল, লাল আমার এখনো খুব প্রিয়, তবে কালোটা আমার বেশি প্রিয়। ঈদের কোন খাবারটি আপনার বেশ পছন্দ? আমার মায়ের হাতের টিকিয়া। আমার মা দুটো ঈদে নিজে রান্না করতেন সব সময়। সো ওনার টিকিয়াটা খুব মজা ছিল, ওনার রোস্ট খুব মজা হতো, আর উনি চিংড়ি দিয়ে রান্না করতেন, আনারস, ওটাও খুব মজা হতো। সো মায়ের এই 3টা রান্না আমার মনে পড়ে ছোটবেলা। আর যদি ঘুরে বেড়ানোর কথা জিজ্ঞেস করি, ভ্রমণ করতে কতটা পছন্দ করেন? ভীষণ পছন্দ করি, ভীষণ পছন্দ করি, কিন্তু আমার লাস্ট বেশ অনেক বছর আমি দেশের বাইরে কাজ ছাড়া যাওয়া হয় না, এবং গেলেও সেটা ওই কাজ যে কয়দিন, 3 দিন 4 দিন, যে কয়দিন কাজ ওই কয়দিন, বিকজ আমার মাকে একা রেখে আমার পক্ষে যাওয়াটা ভেরি ডিফিকাল্ট। দেশের ভেতর কোন জায়গাটিতে বারবার যেতে চাইবেন? দেশের ভেতর সিলেটে আমার খুব ভালো লাগে যেতে। আর যদি দেশের বাইরের কথা জিজ্ঞেস করি? ভুটান আমার ভীষণ পছন্দের দেশ, এবং ভুটানে যে আমি আসলে কয়বার গেছি এমনও হয়েছে আমি একা গেছি ভুটানে। আমার এত প্রিয় এই দেশটা, এত প্রিয়, এবং এখানকার মানুষ, আমি শেষ যখন গেছি তখন আস্তে আস্তে তারা মোবাইলে অভ্যস্ত হচ্ছে, বাচ্চাদের হাতে আমি ট্যাব দেখেছি আস্তে আস্তে। কিন্তু আমি যখন প্রথম গিয়েছিলাম 2012 সালে, আমি প্রথম ভুটান যাই। আমার বছরটা মনে থাকবে, কারণ ও বছর আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে যান, মারা যান। সো 2012-তে আমি প্রথম ভুটান যাই। তখন ভুটানটা ছিল একদম একটা, মানে মনে হয় যেন একটা পিস অফ হেভেন বাংলা, মানে পৃথিবীতে একদম পিস অফ হেভেন অন আর্থ। এত সুন্দর, আর মানুষরাও এত সহজ সরল, এত ইনোসেন্ট, এত প্রকৃতির মধ্যে মিশে যাওয়া। যেহেতু আপনি বলছিলেন আপনি ভ্রমণ করতে খুব পছন্দ করেন, এবং আপনি বলছিলেন যে আপনি সোলো ট্রাভেলও করেছেন, কোনো অ্যাডভেঞ্চারাস কোনো স্মৃতি এই মুহূর্তে মনে পড়ছে কিনা আমি দর্শকদের জানাবো, তবে বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, আরও গল্প নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন নিউজ 24 এর স্পেশাল জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RI স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার রুমিন ফারহানা, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আপনি ভ্রমণ করতে ভীষণ পছন্দ করেন, জানতে চেয়েছিলাম কোনো অ্যাডভেঞ্চারাস স্মৃতি এই মুহূর্তে মনে পড়ছে কিনা? মনে পড়ছে, আমার ভ্রমণের একজন পার্টনার ছিল, আমার স্কুলের এক ফ্রেন্ড ফাইজা, হ্যাঁ নামটাও বলে দিলাম। ও আর আমি প্রচুর দেশে দুজন মিলে একা একা ঘুরেছি, এবং আমাদের ট্রাভেলগুলো এত ইনোসেন্ট এবং এত চমৎকার ছিল যে ইট ইজ, আমি জানি না এটা এখনকার ইয়াং জেনারেশন, আমি জানি না ওরা কতটুকু এটা বুঝবে। ইট ওয়াজ ভেরি ইনোসেন্ট অ্যান্ড অ্যাবসলিউটলি লাইক আ ট্রাভেলার আমাদের ছিল। তো একবার আমরা মালয়েশিয়া গেছি দুজন, আমরা কেবল কারে উঠেছি, আর আমার সেই ফ্রেন্ডের হলো ক্লাস্ট্রোফোবিয়া। সে তো কেবল কার যখন মাঝ রাস্তার মতো, সে বলছে রুমিনা আমি তো এখন মারা যাব। আমি দুপাশে কি দেখবো, আমি ওকে বারবার সান্ত্বনা দিচ্ছি তোর কিছু হবে না, তুই ভালো থাকবি, আমরা এই 2 মিনিট পরে নেমে যাবো। আমার মনে হচ্ছে যে ওর কষ্ট দেখে আমার মনে হচ্ছিল যে আমার মানে চারপাশ আমি কি দেখবো, আমি ওকে আগে সামলাই। আমাদের এটা খুব মানে মনে থাকবে আমার সব সময়। ফায়জার সাথে আমার এখনো যখন আর কথা হয় আমরা দুজন হাসাহাসি করি যে মনে আছে তোকে আমি কিভাবে বাঁচাইছিলাম। তারপরে আমরা দুজনেই তো ছোট, মানে কত তখন লেট 20s আর্লি 30s, দুজনেই একটু একটু করে টাকা জমাই, কাজ করি, একটু টাকা জমলেই দুজনের সাথে আড্ডা মানে ঠিক করি যে আচ্ছা তোর কত হলো আমার কত হলো, চল এবার আমরা কোথাও যাই। তো আরেকবার আমরা গেলাম, ওটাও ওইবারও মালয়েশিয়াতেই, 2বার গেছি আমরা একসাথে মালয়েশিয়া। তো লাংকাওয়ে গেছি। লাংকাওয়েতে আমরা যে ইয়েতে উঠেছিলাম, রিসোর্টে উঠেছিলাম, সেটার সাথে বিচ ছিল। এইটা আমরা দুজন মিলে 2 দিন ধরে আবিষ্কারই করি নাই যে এত দারুণ একটা বিচ আছে। যেদিন আমরা চলে আসবো, ফ্লাইট ধরবো, ওই দিন কি মনে করে যেন দুজন ব্রেকফাস্ট করে বললাম চল একটু হেঁটে চলে যায়। দেন উই ডিসকভার দ্যাট বিউটিফুল বিচ, বিউটিফুল। এর মধ্যে আসলো ঝড়, দুইজন একদম কাক ভেজা হলাম বিচে, হয়ে ওই ভেজা ইয়েতেই ট্যাক্সিতে করে গিয়ে ফ্লাইট ধরতে হলো। সো ওগুলো মনে থাকবে। এবং আমাদের দুজনের এখন আড্ডা হলে আমরা বলি যে আমাদের লাইফের বেস্ট পার্টটা ছিল আমরা দুজন যখন একসাথে ছোট ছোট দেশে আমরা যেতাম, একবার এক এক দেশে ঘুরতে যেতাম। সাধারণ মানুষের একটা ধারণা আছে আপনাকে নিয়ে, তারা ভাবে আপনি ভীষণ সাহসী। এটা ভাববার আমার মনে হয়
বেশ কিছু কারণও রয়েছে, কারণ আমরা যখন দেখি যে সরকারের সামনে দাঁড়িয়ে আপনি সরকারের কট্টর সমালোচক, আমরা জাতীয় সংসদে দেখেছি 18 সংসদে, সেই জায়গা থেকে স্বতন্ত্র নির্বাচনের সাহস করাটাও কিন্তু একটা সাহসিকতার ব্যাপার, এবং আপনার বাবাও স্বতন্ত্র নির্বাচন করেছিল। তাহলে কি বলাই যায় যে পারিবারিকভাবেই আপনারা প্রতিবাদী? জুই, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আমার বাবা ছিলেন আওয়ামী লীগ যাদের হাতে হয়েছে তাদের একজন। 73 সালে উনি দলের বাইরে গিয়ে যখন আওয়ামী লীগের জোয়ার, তখন উনি স্বতন্ত্র নির্বাচন করেন, জয়লাভ করেন। কাজ করতে দেওয়া হয়নি, সেটা ভিন্ন আলাপ, কিন্তু উনি জয়লাভ করেছিলেন। আমার ইন্টারেস্টিং, আমিও বিএনপির যখন খুব ভালো সময়, তখন আমি স্বতন্ত্র করলাম, এবং বিএনপির মোটামুটি জোয়ারের মধ্যেই তো নানান বাধা দেওয়ার চেষ্টার পরেও আমি জিতেও আসলাম আলহামদুলিল্লাহ। সো আমার মনে হয় যে ব্যাপারটা আসলে সাহস কিনা জানি না, মানে আমার হাতে তার কোনো চয়েস ছিল না। মানে আমি জানি যে সব জরিপে আমি অনেক এগিয়ে আছি, আমি জানি আমি নির্বাচন করলে ইনশাল্লাহ আমি জিতবো, আমি কেন করব না, তাই না? আমার কোনো কারণ নাই তো না করার। সো আই হ্যাড টু, অ্যান্ড আই ডিড। এবারে আমরা দেখলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র 7 জন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, যেটি বলা হয় বিগত 25 বছরের ইতিহাসের সর্বনিম্ন। তাহলে কি নারীরা রাজনীতি থেকে বিলীন হয়ে যাচ্ছে, বিষয়টি এমন? নারীরা রাজনীতি থেকে বিলীন হচ্ছে না, নারীদেরকে ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে। আপনি দেখুন, 24-এর গণ অভ্যুত্থানে আমরা এক ঝাঁক তরুণ মুখ দেখেছিলাম, একটা বড় অংশ নারীদের দেখেছিলাম, কিন্তু কোথায় এই নির্বাচনে তো আমি তাদেরকে মনোনীত হতে দেখলাম না, বা অনেকে দল ছেড়ে স্বতন্ত্র করলেন কেউ কেউ, কিংবা বড় দলগুলো একজন 0% একটা দল, আর আরেকটা দল 3% নারীর মনোনয়ন দিলেন, এবং যেই দল 3% দিলেন সেই দলেরই নেত্রীরা বলছেন যে বাবার কোটায়, স্বামীর কোটায়, ভাইয়ের কোটায় নমিনেশন দেওয়া হচ্ছে। অর্থাৎ নারীর অর্গ্যানিকভাবে উঠে আসা, অর্গ্যানিকভাবে নিজের কনস্টিটুয়েন্সিতে তার জায়গা করে দেয়া দলগুলো তো সেখানে সাহায্য করা দূরেই থাক, বরং ওই সংরক্ষিত মহিলা আসনের মতোই সংরক্ষিত কোটায় নারীদেরকে মনোনয়ন দেওয়া হলো। সো আনফরচুনেট। আমাদের রাজনৈতিক দলগুলো নারীর ক্ষমতায়নে কতটা বিশ্বাসী? তো আপনারা বুঝতেই পারছেন, এটা তো রিডান্ডেন্ট, এটা মানে জিজ্ঞেস আর কি করবেন, তো বুঝতেই পারছেন, একজন 0% বিশ্বাসী, আরেক দল 3% বিশ্বাসী, হয়ে গেল। এবং 30টি রাজনৈতিক দল কিন্তু কোনো মনোনয়নই দেয়নি কোনো নারীকে, Absolutely. আমরা এমনটিও দেখেছি ত্রয়োদশ নির্বাচনের আগে। একদম একদম। নারীদের রাজনীতি করতে গেলে আমরা দেখি যে কিছু হলেই তাকে স্ল্যাশিমিং শিকার হতে হয়, তার চরিত্র হনন করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আজে বাজে তথ্য ছড়ানো হচ্ছে। একজন পুরুষের ক্ষেত্রে কিন্তু সেটি আমরা দেখি না, সেটি কেন? বিষয়টা দুঃখজনক, তবে আমার মনে হয় যে মেয়েরা কি এতে আজকাল খুব বেশি এফেক্টেড হয়, নাকি মেয়েরা এই বৈরিতাটাকে জয় করতে শিখেছে। আর আমার কাছে মনে হয় যে মেয়েদের খুব ছোটবেলা থেকেই কিছু ব্যাপারে পরিবার থেকেই এই শিক্ষাটা দেওয়া উচিত যে তুমি জানো তুমি কি, কে কি বললো না বললো সেটা আসলে তোমাকে ডিফাইন করে না। ধরুন জুই, আপনার সম্পর্কে আমি কি ধারণা রাখি সেটা কিন্তু বেসিক্যালি আমাকে ডিফাইন করে। আমি যেমন মানুষ, আমি আপনাকে ঠিক তেমনই ভাববো, হ্যাঁ, কিন্তু আপনি জানেন আপনি কেমন। সো আমার মনে হয় এইটুকু মনের জোর, এইটুকু চিন্তার জোর, এইটুকু সাহসের জোর সবারই থাকা দরকার। এবং আমরা দেখেছি বিগত সময়ে আপনিও কি তেমন পরিস্থিতির ভেতর দিয়ে গেছেন, সেই কঠিন পরিস্থিতিতে কিভাবে সার্বিক বিষয়গুলো সামাল দিয়েছিলেন? আমার জীবন এমনিতেও খুব কঠিন, খুব কঠিন এই কারণে যে আমার বয়স যখন 21-22, তখন থেকেই আমি আমার পরিবারের দায়িত্ব, আমার বাবা মার দায়িত্ব আমি একা বহন করেছি। একা বলতে একেবারেই একা। আমার বাবা বিছানায় প্রায় 12-10 বছর ছিলেন, 2003 থেকে 2012 পর্যন্ত। ওনার সমস্ত টেক কেয়ার, হসপিটাল সব আমি একা করেছি। এরপরে আমার মা বিছানায়। সো আমার ব্যক্তিগত জীবনটাও খুব ফুল অফ স্ট্রাগল। সো আমার কাছে আর এটার মধ্যে অ্যাড সাম স্পাইসের মতো, এটার মধ্যে নতুন করে আপনি কি ঢালবেন? সেই কঠিন জীবনের যদি সুন্দর কিছু মুহূর্তের কথা জানতে চাই, আমি জানি যে এই প্রশ্নটি যেটা আমি করব কোনো কৌশলী উত্তর আপনি রেডি করে রেখেছেন। আমরা তো আপনাকে অনেক ভালোবাসি, অনেক দর্শক বা ভোটার বলি, জনগণ বলি, সবাই অনেক ভালোবাসে, কিন্তু ব্যক্তি রুবিন ফারহানার জীবনে কখনো ভালোবাসা এসেছে কিনা আমি একটু চিন্তা করার সময় দিচ্ছি। এবার আমি বিরতি নিয়ে ফিরছি। দর্শক, গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন নিউজ 24 এর ঈদের স্পেশাল আয়োজন গণতন্ত্র নিবেদন করছি RICL স্টিল। আমরা আবারও ফিরছি আড্ডায়। ব্যারিস্টার রুবিন ফারহানা, আগেও কিন্তু এই প্রশ্নটি আমি আপনাকে করেছি যে ব্যারিস্টার রুবিন ফারহানার জীবনে কখনো ভালোবাসা এসেছে কিনা, কৌশলী উত্তর কিন্তু আমি চাই না, কি বলবেন? ভালোবাসার মধ্যেই তো আছি, নতুন করে কিভাবে আসবে বলেন? ছোটবেলায় ভালোবেসেছিলাম বই পড়া,
ভালোবেসেছিলাম পাখি পোষা, ভালোবেসেছিলাম বাগান ঘেরা বাড়ি। সো এখনও তো সেখান থেকে খুব বেশি সরিনি, বদলায়নি তো খুব কিছু। সো তখনও ছিলাম, ভালোবাসার মধ্যে এখনও আছে। যেই জিনিসগুলোকে ভালোবাসি, যেই পরিবেশ ভালোবাসি, সেরকম জায়গায় আল্লাহ আমাকে রেখেছেন, আবারও আলহামদুলিল্লাহ। সেই কৌশলী উত্তরে কিন্তু আমি পেলাম। আপনি জানতে চাইছেন ভালোবাসা, আমি জবাব